চৌম্বক পদার্থের ধর্ম পড়াচ্ছি। তড়িৎ চুম্বকত্ব পড়া হয়েছে, এবার চৌম্বক পদার্থের ধর্ম। এর প্রাথমিক কয়েকটা জিনিস আছে যেগুলা তোমরা মানে সবই পড়া হয়ে গেছে। চৌম্বক পদার্থ তড়িৎ চুম্বকত্ব পুরো কমপ্লিট। চৌম্বক পদার্থের ধর্মের প্রাথমিক কয়েকটা জিনিস যেগুলো আমরা স্থির তড়িতে পড়েছিলাম বা আমরা তড়িৎ চুম্বকত্বে পড়েছি, সেই জিনিসগুলো প্রথমে আমি অল্প করে বলছি, যেগুলো আমাদের এই চ্যাপ্টারে প্রাথমিক অংশে কাজে লাগবে। ঠিক আছে, তোমরা বই আর নোটস দুটো কাছে রাখো, বই আর নোটস দুটো একসঙ্গে কাছে রাখো, দেখবে যার কাছে যেটা আছে। দেখো, প্রথমে আমরা তড়িতে পড়েছি দুটো আধান, ধরো -q আধান +q আধান, এই দুটো আধান একটা ক্ষুদ্র দূরত্বে অবস্থিত। ধরো এই দূরত্বটা কত? দূরত্বটা 2l দূরত্ব। যদি 2l দূরত্বের ব্যবধানে থাকে তাহলে এখানে একটা দ্বিমেরু কাজ করে, দ্বিমেরু ভ্রামক কাজ করে। এগুলো ডিটেলস বলবো না, যদি ইকুয়েশনগুলো বলছি মনে করাচ্ছি। যে দ্বিমেরু ভ্রামক কাজ করবে তার মান কত? 2 মানে 2l3। মনে আছে নিশ্চয়? যদি দূরত্বটা r দূরত্ব হয় তাহলে p সমান কি লিখতে পারি? q × r, দ্বিমেরু ভ্রামক। তড়িতের ক্ষেত্রে, স্থির তড়িতের ক্ষেত্রে, এই তড়িৎ ক্ষেত্রে -q ছিল, +q ছিল, এই দূরত্ব 2l ছিল। এর কেন্দ্র থেকে মানে মধ্যবিন্দু থেকে r দূরত্বে একটা বিন্দু, এই p বিন্দু, r দূরত্বে একটা বিন্দু p বিন্দু, এই বিন্দুতে আমরা কি নির্ণয় করি? এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করলে তার মান কত পেয়েছিলাম? E সমান 1/4πε0 2p/r3। মনে আছে নিশ্চয়ই? এই মানটা পেয়েছি। এই ইকুয়েশনটা আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে প্রাথমিক দিকে। এরপরে একটা তড়িৎ দ্বিমেরু ছিল, ঠিক -q +q আধান, সেটা একটা তড়িৎ ক্ষেত্রে ক্রিয়া করবে। তখন এর দুদিকে দুটো সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করেছিল। এদিকে -q eq, এদিকে +eq, দুটো সমান ও বিপরীতধর্মী বল ক্রিয়া করেছিল। তার ফলে কি সৃষ্টি হয়েছিল? এখানে টর্ক সৃষ্টি হয়েছিল। তাহলে এখানে যে টর্ক সৃষ্টি হয়েছিল সেই টর্কের মান কত? টর্ক ধরো টাও ইকুয়ালস টু, জাস্ট টর্কের মানটা নিলাম পি sin θ। এই পরিমাণে একটা টর্ক ক্রিয়া করেছিল, ঠিক তো? তাহলে এই জিনিসগুলো স্থির তড়িতের, এই জিনিসগুলো আমরা বললাম। এবার চুম্বকের ক্ষেত্রে, তড়িৎ চুম্বকে যে জিনিসগুলো পড়েছিলাম সেগুলো কয়েকটা জিনিস বলছি। তোমরা বৃত্তাকার কুণ্ডলীতে তার অক্ষের উপরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলে। একটা বৃত্তাকার কুণ্ডলীর অক্ষের উপরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, সেটা নির্ণয় করছি না বলছি। ধরো একটা বৃত্তাকার পরিবাহী, এর অক্ষের উপরে x দূরত্বে একটা বিন্দু p বিন্দু, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। এর এখান থেকে এটা ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ হচ্ছে r। এখান থেকে এই দূরত্বটা কি ছিল? u। তখন এখানে আমরা যে চৌম্বক ক্ষেত্র পেয়েছিলাম তার মান কি ছিল? b সমান μ0I/2 ইন্টু r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। আমরা এই পরিমাণে চৌম্বক ক্ষেত্র পেয়েছিলাম। এখানে যে চৌম্বক ক্ষেত্র পেয়েছিলাম তার ইকুয়েশন কত? ইকুয়েশনটা এটা। এখান থেকে আমরা কয়েকটা ক্যালকুলেশন করছি। দেখো, উপর নিচে 2π দিয়ে গুণ করছি, μ0I ইন্টু 2π, নিচে 2 ইন্টু 2π ইন্টু r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। আমরা উপর নিচে কি করলাম? উপর নিচে 2π দিয়ে গুণ করলাম। এবার এই যে 2 ইন্টু 2π, এটা মানে কি হবে? 4π। তাহলে μ0/4π লিখলাম। উপরে কি ছিল? 2 ছিল, i আছে, আর কে আছে? πr², আর নিচে কি আছে? r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2।
এই যে r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর দিয়ে আছে, এখানে r হচ্ছে তার ব্যাসার্ধ, x হচ্ছে তার অক্ষ থেকে দূরত্ব, তাহলে এক্ষেত্রে x এর মান অনেক বেশি হতে পারে r অপেক্ষা। তাহলে x এর মান r অপেক্ষা অনেক বেশি হতে পারে বলে r স্কয়ার প্লাস x স্কয়ার এটাকে নিয়ার ইকুয়ালস টু কি লিখবো, x স্কয়ার। উপেক্ষা করব r স্কয়ারটাকে, দূরত্বটাকে ক্ষুদ্র ধরে উপেক্ষা করব। তাহলে এখান থেকে যদি শুধু x স্কয়ার ধরো, তাহলে x স্কয়ার হোল টু দি পাওয়ার 3 আসবে, তাহলে কি আসবে, জাস্ট x টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে এখানে x টু দি পাওয়ার 3। এই যে পাই r স্কয়ার, এই পাই r স্কয়ারটা কি, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পাই r স্কয়ার যেহেতু বৃত্তের ক্ষেত্রফল, তাহলে μ0 বাই 4 পাই ইনটু 2 ইনটু i ইনটু ক্ষেত্রফল কত a, বাই নিচে কত, বাই নিচে হচ্ছে x স্কয়ার। এটা কি পেলাম না, চৌম্বক ক্ষেত্র B ইকুয়ালস টু μ0 বাই 4 পাই, μ0 বাই 4 পাই ইনটু 2ia ইনটু x স্কয়ার। এটা আমরা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি একটা বৃত্তাকার কুণ্ডলীর অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রে চুম্বক, তড়িৎ চুম্বকতা চ্যাপ্টারে পড়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব, মানে করবো না, লিখবো তড়িতের ক্ষেত্রে। আমি একটু আগে দেখেছিলাম তোমাদের, এটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, যেটা দেখাচ্ছিলাম, তড়িৎ দ্বিমেরু আছে q আধান q আধান, এই দূরত্ব হচ্ছে 12। তখন এর কেন্দ্র থেকে x দূরত্বে একটা বিন্দু ধরো p বিন্দু, এই বিন্দুতে চৌম্বক তড়িৎ ক্ষেত্র কত হবে না, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E সমান লিখেছিলাম একটু আগে 4 পাই এপসাইলন 0 ইনটু 2p বাই x কিউব। আমরা r দূরত্ব ধরলে r কিউব হবে, s ধরলে x হবে, d ধরলে d হবে। তাহলে এটা কত হলো, x কিউব। এই দুটোকে কম্পেয়ার করো, এই দুটোকে কম্পেয়ার করলে চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, তড়িতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িতের ক্ষেত্রে এটা তার কনস্ট্যান্ট এই সাইডে, চুম্বকের ক্ষেত্রে এটা তার এই সাইডে কনস্ট্যান্ট। এটা অক্ষ থেকে কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব, এরও দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে দূরত্ব, এর 2 এর সঙ্গে 2 গেল। তাহলে থাকলো কি, এখানে p আছে আর এখানে i আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p ইকুয়ালস টু ia। তড়িতের ক্ষেত্রে p টাকে কি বলে, তড়িতের ক্ষেত্রে p নাম কি, দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িতের ক্ষেত্রে এই p টা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক সমান এখানে কি পেলাম, ia। এই ia টা তার ক্ষেত্রে না একটা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে। আমরা জানি কোনো তড়িৎবাহীর দ্বারা যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে সেখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তার মানে এখানেও এটা চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে চুম্বক ভ্রামক। এই p কে আমরা বলবো কি, চুম্বক ভ্রামক, যাকে আমরা m দিয়ে লিখছি pm, m ফর ম্যাগনেটিজম। চুম্বকের ক্ষেত্রে একটা বৃত্তাকার পরিবাহী লুপের চুম্বক ভ্রামক কত না, বৃত্তাকার পরিবাহী লুপের চুম্বক ভ্রামক pm সমান ia। বৃত্তাকার পরিবাহী লুপের চুম্বক ভ্রামক ia, মানে যে বৃত্তপথে আবর্তন করছে তার প্রবাহ এবং তার ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। প্রবাহ এবং ক্ষেত্রফল এদের যে গুণফল, এই গুণফলটাকে বলছি আমরা চুম্বক ভ্রামক। চুম্বক ভ্রামক আমরা অন্যভাবে নির্ণয় করতে পারি, তার প্রসেস আছে। তাহলে এখানে pm সমান ia। আমরা এখান থেকে এই প্রমাণটা, এই ক্যালকুলেশনটা করছিলাম, মূলত এই কারণেই ক্যালকুলেশনটা করা হচ্ছিল যাতে আমরা চুম্বক ভ্রামক বের করতে পারি। একটা বৃত্তাকার পরিবাহী লুপের চুম্বক ভ্রামক, এটা নির্ণয় করার জন্য আমরা এত বড় প্রমাণ করলাম, এটা বোঝালাম, যেখানে pm সমান হচ্ছে ia। i হচ্ছে প্রবাহ আর a হচ্ছে ক্ষেত্রফল। এখান থেকে আমরা একক এবং মাত্রা নির্ণয় করতে পারি। সিজেস পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক কি, সিজেস পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক কি, pm, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, em। তাহলে প্রবাহ মাত্রা সিজেস পদ্ধতিতে একক কি পাবো, সিজেস পদ্ধতিতে একক হচ্ছে emu আর ক্ষেত্রফল হচ্ছে সেমি স্কয়ার। তাহলে emu সেমি স্কয়ার। এসআই পদ্ধতি কি হবে না, এসআই পদ্ধতিতে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। সিজিএস পদ্ধতিতে emu সেমি স্কয়ার আর এসআই পদ্ধতিতে হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এর মাত্রা নির্ণয় করতে চাইলে নির্ণয় করতে পারো। i হচ্ছে প্রবাহ মাত্রা, এই প্রবাহ মাত্রার মানে মাত্রা i হবে, অথবা আমরা c দিয়ে প্রকাশ করতে পারি। আর এখানে a আছে অ্যাম্পিয়ার, a ক্ষেত্রফল, l স্কয়ার, এটা তার মাত্রা হতে পারে।
তাহলে এখানে আমরা যে একটা বৃত্তাকার লুপে বৃত্তাকার পরিবাহী চৌম্বক ভ্রামক নির্ণয় করছিলাম, বৃত্তাকার পরিবাহী লুপে তার চৌম্বক ভ্রামক তাহলে IA মনে থাকবে। এরপরে দেখো চুম্বকের ক্ষেত্রে আমরা একটা পরিবাহী লুপে টর্কের রাশিমালা পড়েছিলাম। কোন পরিবাহী লুপে করেছিলাম আমরা একটা টর্কের রাশিমালা নির্ণয় করেছিলাম না, ওটা কিসের ছিল? আয়তাকার কুণ্ডলীর আয়তাকার পরিবাহীতে তড়িৎ প্রবাহ বলে সেটা যদি কোনো চৌম্বক ক্ষেত্রে থাকে তখন সেখানে একটা টর্ক ক্রিয়া করে সেই টর্কের রাশিমালা আমরা প্রতিষ্ঠা করেছিলাম। রাশিমালাটা কি ছিল? BI N A বিনা sin থিটা। আমরা আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রে পড়েছিলাম, তার ক্ষেত্রে টর্ক G সমান G দিয়ে প্রকাশ করছি। টর্ক G সমান কি ছিল? G সমান ছিল BI N A sin থিটা। আমি এখান থেকে ক্যালকুলেশন করছি BI N A sin থিটা। এই ক্ষেত্রে এই n টা কি না, এর n টা হচ্ছে এখানে পাক সংখ্যা, স্কেলার রাশি। একে আমরা আগে লিখলাম I A কে লিখলাম ইনটু B লিখলাম sin থিটা লিখলাম। একটা বৃত্তাকার পরিবাহী বা যে কোনো পরিবাহীর ক্ষেত্রে আমরা একটু আগে প্রমাণ করলাম যে তার ক্ষেত্রে চৌম্বক ভ্রামক PM সমান কি হচ্ছে IA। আইটা কি? আইটা হচ্ছে প্রবাহ আর এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখানে এই IA টার ক্ষেত্রফল, এর জায়গায় আমরা কি লিখতে পারি? PM ইনটু B ইনটু sin থিটা। তাহলে বৃত্তাকার পরিবাহী আয়তাকার কুণ্ডলী বা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে এখানে ক্রিয়াশীল টর্কের মান আমরা ঠিক হয়ে যাব N ইনটু PM ইনটু B ইনটু sin থিটা। মানে আমরা চৌম্বক ভ্রামক দিয়ে প্রকাশ করলাম। এক্ষেত্রে চৌম্বক ভ্রামক PM বসিয়েছি এখানে, একে যদি আমরা ক্রস গুণ করি N ইনটু যেহেতু sin থিটা আছে তাহলে এটাকে লিখতে পারবো PM ক্রস B। কিন্তু আমাদের অরিজিনালি এই সমীকরণটা প্রয়োজন, n বাদ দিয়ে n এর মান 1। এক পাকের কুণ্ডলীর ক্ষেত্রে G ইকুয়ালস টু PMD sin থিটা, এটা আমরা মনে রাখবো ঠিক করে। ঠিক আছে, এরপরে দেখো একটা চুম্বকের দুটো মেরু থাকে। চুম্বকের দুটো মেরু থাকে, একটা উত্তর মেরু দক্ষিণ মেরু। এর সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরুগুলি পরস্পরকে আকর্ষণ করে। এদের যে আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা, একটা পরিবাহীর আরেকটা পরিবাহীকে আকর্ষণ একটা চুম্বকের আরেকটা চুম্বকের বিপরীত মেরুকে বা সমমেরুকে আকর্ষণ বা বিকর্ষণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা যার উপরে নির্ভর করে সেটা হচ্ছে চুম্বকের মেরু শক্তি। চুম্বকের দুই প্রান্তের যে মেরু থাকে সেই মেরু দুটোকেই বলছি আমরা মেরু শক্তি। ঠিক আছে, এই মেরু শক্তি থেকে আমরা এখন ক্যালকুলেশন করছি মেরু শক্তি কোথা থেকে এলো, মেরু শক্তির মান কি করে পেলাম। তাহলে এক্ষেত্রে দেখো একটা দণ্ড চুম্বককে আমরা এইভাবে একটা জায়গায় রাখলাম, একটা দণ্ড চুম্বক। এই দণ্ড চুম্বককে সাপোজ এইদিকে আছে N মেরু, এই দণ্ড চুম্বকের এইদিকে আছে S মেরু। এই দণ্ড চুম্বককে একটা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলাম। এই দণ্ড চুম্বককে একটি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলাম। তাহলে এর আমরা জানি মানে কি বলবো, একটা দণ্ড চুম্বকও একটা চৌম্বক ভ্রামক হিসেবে কাজ করে, এটা প্রমাণ করে চলে আসতে পারে। তাহলে এই দণ্ড চুম্বক তার N মেরু আছে, তার S মেরু আছে। এই যখন একটা চৌম্বক ক্ষেত্রে থাকে তখন একটা বল ক্রিয়া করে, যখন চৌম্বক ক্ষেত্রে থাকে তখন একটা বল ক্রিয়া করে। এর এইদিকে একটা বল ক্রিয়া করলে, ধরো এইদিকে F বল ক্রিয়া করছে, তখন এর বিপরীত দিকে আরেকটা বল ক্রিয়া করবে। এই দুটো বিপরীতমুখী বল, মানে এই দুটো বল সমান হয়, সমান ও বিপরীতমুখী বল। এই সমান ও বিপরীতমুখী বল দুটির ক্রিয়ায় এই দণ্ড চুম্বক একটা বিন্দুকে কেন্দ্র করে তার ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, যাকে আমরা কি বলি টর্ক বলি। এটা বলের ভ্রামক সৃষ্টি করে, যাকে আমরা বলি টর্ক। এই টর্কের মান কি হবে না, এই টর্কের মান G ইকুয়ালস টু আমরা জানি বল এবং বলের ক্রিয়ারেখা লম্ব দূরত্ব। বল এবং বলের ক্রিয়ারেখা লম্ব দূরত্ব, বলটাকে F দিয়ে প্রকাশ করলাম। এই লম্ব দূরত্ব কি, এখান থেকে এটাকে টানলাম, এখান থেকে এটা টানলাম, এটা অক্ষটা যোগ করে দিলাম। যদি এই কোণটা থিটা হয়, এর লম্ব কোণটা এইটা। দণ্ড চুম্বকের এই দৈর্ঘ্য যদি r হয়, কার্যকর দৈর্ঘ্য, এই কার্যকর দৈর্ঘ্য যদি r হয় তাহলে এই দৈর্ঘ্যটা হবে r sin থিটা, যেটা হচ্ছে লম্ব। আমি নির্ণয় করছি না, এগুলো তোমরা অনেকবার করেছো, r sin থিটা। তাহলে F ইনটু r sin থিটা, F r sin থিটা। একটু আগে আমরা চুম্বকের ক্ষেত্রে একটা টর্কের রাশিমালা বললাম না,
কি ছিল ডটের রাশিমালা? G equals to PM B sin theta, PM B sin theta। এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি লিখতে পারবো? FR equals to PM into B, F into R equals to PM into B। তাহলে এক্ষেত্রে F সমান কি পাচ্ছি না F সমান PM by R into B। এখানে PM টা কি? চৌম্বক ভ্রামক, R টা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। দণ্ডচুম্বকের কার্যকর দৈর্ঘ্য, দণ্ডচুম্বকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে দণ্ডচুম্বকের যে দুটো মেরু এরকম দুটো অবস্থানে থাকে। যদি এই মেরুটা উত্তর মেরু হয়, এই মেরুটা দক্ষিণ মেরু হয়, এই দৈর্ঘ্যটা কার্যকর দৈর্ঘ্য যাকে আমরা R দিয়ে প্রকাশ করছি। আর পুরো দণ্ডচুম্বকের একটা দৈর্ঘ্য থাকে যেটা তার প্রকৃত দৈর্ঘ্য। এই দুটোর মধ্যে পার্থক্য আছে, পার্থক্যের মানটা পরে বলছি, মনে নেই। তো এখান থেকে এটা হচ্ছে N S, এরা কত দূরত্বে আছে? R দূরত্বে। এই দৈর্ঘ্যটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। এই কার্যকর দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা আর এর চৌম্বক ভ্রামক কত? PM। তাহলে চৌম্বক ভ্রামক PM, কার্যকর দৈর্ঘ্য হচ্ছে R। এদের যে অনুপাত, এই অনুপাতটাকে বলছি আমরা মেরু শক্তি, যেটা হচ্ছে QM। F equals to QM into B। তাহলে এখানে QM টাকে বলছি মেরু শক্তি, QM মেরু শক্তি, যার মান হচ্ছে কি? যার মান হচ্ছে PM by R। চৌম্বক ভ্রামক এবং কার্যকর দৈর্ঘ্যের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলছি আমরা তার মেরু শক্তি। এই মেরু শক্তি থেকেই দেখো এখান থেকে PM সমান কি লিখতে পারি? QM into R। এখান থেকে লিখতে পারি PM সমান QM into R। কোন দণ্ডচুম্বক আছে মানে কোন চুম্বক যেহেতু আছে তার মেরু শক্তি থাকবে, তার মেরু আছে, তার আকর্ষণ বিকর্ষণের প্রবণতা থাকবে, তার মানে তার মেরু শক্তি থাকবে। তাহলে একটা দণ্ডচুম্বকের ক্ষেত্রে তার এই ধরো দুটো প্রান্ত, তার মেরু শক্তি হচ্ছে সাপোজ এখানে QM, এটা QM সমান হয়, বিপরীতধর্মী হয়, তাই QM Q ডট লিখতে পারি। এক্ষেত্রে এর দূরত্বটা কত? এই দূরত্বটা R। তাহলে এর চৌম্বক ভ্রামক কি? চৌম্বক ভ্রামক PM equals to QM into R। এই দূরত্বটা যদি 2L হতো তাহলে চৌম্বক ভ্রামক PM equals to QM into 2L। কার্যকর দৈর্ঘ্য যা হবে সেই কার্যকর দৈর্ঘ্যের সঙ্গে কি হবে? তার মেরু শক্তি গুণ হয়ে যাবে, মেরু শক্তি QM into R বা QM into 2L। বৃত্তাকার লুপের ক্ষেত্রে কি ছিল? IA। বৃত্তাকার লুপের ক্ষেত্রে চৌম্বক ভ্রামক ছিল IA, কিন্তু একটা দণ্ডচুম্বকের ক্ষেত্রে তার চৌম্বক ভ্রামক হচ্ছে তার মেরু শক্তিকে আমরা কি করব? তার মেরু শক্তিকে আমরা তার কার্যকর দৈর্ঘ্য দিয়ে গুণ করব। তাহলে এই ইকুয়েশনগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে PM সমান QM into R, বা এখানেও PM সমান হচ্ছে QM into 2L, এখানে F সমান হচ্ছে PM by R into B, তাহলে F সমান হচ্ছে QM into B। এখানে QM টা কি না? QM টা হচ্ছে মেরু শক্তি, যেটা চৌম্বক ভ্রামক এবং তার কার্যকর দৈর্ঘ্যের অনুপাত। এবার এখান থেকে দেখো F সমান কি পেলাম? QM into B। তাহলে আমরা একটা দণ্ডচুম্বক যদি কোনো চৌম্বক ক্ষেত্রে থাকে, কোনো দণ্ডচুম্বক যদি কোনো চৌম্বক ক্ষেত্রে থাকে, তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্রে ওই যে দুটো মেরু আছে, ওই দুটো মেরু কি পরিমাণে বল ক্রিয়া করবে আমরা বলতে পারবো। ধরো এখানে এই যে দণ্ডচুম্বক, এটা N মেরু S মেরু, আমরা এর মেরু শক্তি ধরি, তাহলে এর মেরু শক্তি সাপোজ QM, এর মেরু শক্তি সাপোজ QM। এটা কোথায় আছে? বি চৌম্বক ক্ষেত্রে। তাহলে তার এখানে একটা বল ক্রিয়া করবে F সমান তাহলে QM B। তাহলে এখানেও একটা বল ক্রিয়া করবে যার মান কত? F সমান QM B। এই F সমান QM B, F সমান QM B দুটো বল ক্রিয়া করবে, যেগুলো কোন দিকে? বিপরীত দিকে হবে। কারণ একটা উত্তর মেরু দক্ষিণ মেরু, তার জন্য দুটো বিপরীতমুখী বল তারা টর্ক সৃষ্টি করবে। তাহলে QM আধান, QM মেরু শক্তি দণ্ডচুম্বকের ক্ষেত্রে, সেটা যদি বি চৌম্বক ক্ষেত্রে থাকে তার উপরে ক্রিয়াশীল বল হচ্ছে QM into B। ইজি জিনিস। তড়িতের সঙ্গে একেবারে মানে কি বলবো, তড়িতের সঙ্গে একই রকম, একেবারে মানে সেম টু সেম। যদি ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্রে যদি কোনো কিউ আধান থাকে, যদি ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্রে কোনো কিউ আধান থাকে, তাহলে তার উপরে কত বল ক্রিয়া করে না F সমান EQ, এই পরিমাণে বল ক্রিয়া করে। ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্রে যদি কিউ আধান থাকে তার উপরে কত বল ক্রিয়া করে? F সমান EQ, তাই তো? তাহলে একই রকম ভাবে এখানে বি চৌম্বক ক্ষেত্রে যদি QM মেরু শক্তির কোনো মেরু থাকে, বি চৌম্বক ক্ষেত্রে যদি QM মেরু শক্তি সম্পন্ন কোনো চুম্বক থাকে, তাহলে সেক্ষেত্রেও একটা বল ক্রিয়া করবে, যে বলের মান হচ্ছে F equals to কত? QM B। দুটো ধারণা একই,
এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তড়িতের ক্ষেত্রে যাকে আধান করছি চুম্বকে তাকে আমরা কি বলছি? মেরু শক্তি। তড়িতে যাকে আধান করছি চুম্বকে বলছি তাকে তার মেরু শক্তি। দুটো প্যারালালি একই, কিন্তু দুটো ধর্মগুলো কিছু আলাদা কিছু একই থাকে। তো তার জন্য ক্যালকুলেশনগুলো একই, ফর্মুলা একই টাইপের হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? মেরু শক্তি কিউএম সমান কি পেলাম? কিউএম সমান পেলাম PM/R। এখানে পিএমটা কি ছিল? চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামকের একক চৌম্বক ভ্রামক ছিল IA ছিল, আর এখানে তার নিচে কি আছে? R। তাহলে এখান থেকে যদি এর একক নির্ণয় করো তাহলে I হচ্ছে, ধরো আমি এসআই তে করছি, I প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার ইনটু ক্ষেত্রফল কি? মিটার স্কয়ার। আর এর দূরত্ব কি হবে? মিটার, মানে অ্যাম্পিয়ার মিটার। এসআই পদ্ধতিতে অ্যাম্পিয়ার মিটার। মেরু শক্তির এস এর একক অ্যাম্পিয়ার মিটার, মেরু শক্তির সিজেস একক হচ্ছে ইএমইউ সেন্টিমিটার। ঠিক আছে, জিনিসগুলো এবার দেখো আর কয়েকটা কোশ্চেন। একটা দণ্ডচুম্বকের ক্ষেত্রে তার আধানগুলি, আধান নেই তো, মেরু আছে, মেরু শক্তি। এই মেরু শক্তি কি করে? পরস্পরকে যদি মানে ধর্মী মেরু হয় তারা পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী মেরু থাকলে তারা আকর্ষণ করে। এই আকর্ষণ বিকর্ষণের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। এই আকর্ষণ বিকর্ষণের পরিমাণগুলো আমরা নির্ণয় করব। যেমন আমরা দুটো আধানের ক্ষেত্রে বল নির্ণয় করেছিলাম, এক্ষেত্রেও দুটো মেরুর মধ্যে তার আকর্ষণ বিকর্ষণের পরিমাণ নির্ণয় করব কুলম্বের সূত্রের সাহায্যে। তো কুলম্বের সূত্রে আধানের ক্ষেত্রে কি ছিল না, দুটো আধান, ধরো Q1 আধান, ধরো Q2 আধান, এরা r দূরত্বে আছে। তাহলে এদের ক্ষেত্রে এরা কত বল ক্রিয়া করছিল? এদের মধ্যে যা বল ক্রিয়া করতো সেটা হচ্ছে F = SI তে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি মানগুলো, 1/4πε0 Q1 Q2/r²। মানে আধান দুটির গুণফলের সমানুপাতিক তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ততা। কিন্তু দণ্ডচুম্বকের ক্ষেত্রে আমি জাস্ট দুটো মেরুর মধ্যেই দেখাচ্ছি। ধরো এটা QM চার্জ, এটা QM ডট ধরলাম, দুটো কত দূরত্বে আছে? এরা r দূরত্বে আছে। তাহলে এদের মধ্যে যে পরিমাণে বল ক্রিয়া করবে সেই বলের মান কত? এদের মধ্যে যে পরিমাণে বল ক্রিয়া করবে সেই বলের মান F = μ0/4π QM ডট বাই r²। μ0/4π QM ডট বাই r²। দুটো মেরুর মধ্যে গুণফল, মানে আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা দুটো মেরুর গুণফলের সমানুপাতিক। তাদের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বোঝা গেল? এখানে তড়িতের ক্ষেত্রে তড়িতের কনস্ট্যান্ট, এটা চুম্বকের ক্ষেত্রে এই কনস্ট্যান্ট আমরা করেছি। তো চুম্বকের ক্ষেত্রে দুটো মেরুর মধ্যে বল বের করছি, তাই এই কনস্ট্যান্টটা রাখছি। আমরা এটাতে ক্যালকুলেশন করবো, তার জন্য আমি দেখে দিলাম। এবার পরের প্রমাণ দেখছি। পরের প্রমাণ এটা তড়িৎ সম্পর্কিত প্রমাণ। আমি পুরো প্রমাণ করবো না, খালি কিছুটা প্রমাণ করবো আর বুঝিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা নিজেরা করবে বাড়িতে। একটা দণ্ডচুম্বক, এই দণ্ডচুম্বকের ধরো এটা N মেরু, এটা S মেরু। এই দণ্ডচুম্বকের দৈর্ঘ্য হচ্ছে 12। এর মধ্যবিন্দু থেকে এর অক্ষের উপরে কিছু দূরত্বে একটা বিন্দু P বিন্দু, এই P বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। একটা দণ্ডচুম্বকের অক্ষের উপরে কত দূরত্বে? আমাদের বইতে মনে D দেওয়া আছে, D দূরত্বে, অক্ষের উপর D দূরত্বে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। যেমন আমরা তড়িতের ক্ষেত্রে নির্ণয় করেছিলাম, একটা দ্বিমেরুর অক্ষের উপরে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে r দূরত্বে চুম্বক ক্ষেত্র, এর ক্যালকুলেশন দুটো একই রকম হবে। পার্থক্যগুলো কি থাকবে না? পার্থক্যগুলো থাকবে সেখানে আধান ছিল, এখানে মেরু শক্তি থাকবে, এর মেরু শক্তি QM, এর মেরু শক্তিও QM।
বিপরীতধর্মী হয় কিন্তু মানটা একই, তার জন্য কিউএম আর কিউএম নির্ণয়। সেখানে কনস্ট্যান্ট ছিল 1/4πε0 বলের ক্ষেত্রে, এখানে চুম্বকের μ0/4π আসবে, পুরো একই রকম ক্যালকুলেশন। সেখানে সেখানে বলের অভিমুখগুলো কি ছিল? মূল এটা ছিল পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে ইউনিট চার্জ থেকে নেগেটিভ। এখানেও মূল অভিমুখ হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দিকে, এন থেকে এস এর দিকে। কোনো জায়গায় যদি ইউনিট পয়েন্ট থাকে, কোনো জায়গায় মেরু শক্তিকে যদি আমরা 1 ধরি, সেক্ষেত্রে উত্তর মেরু থেকে মানে এন থেকে ইউনিট চার্জের দিকে অথবা ইউনিট চার্জ থেকে এস এর দিকে। মূল অভিমুখ এন থেকে এস এর দিকে, মানে এন থেকে তীর চিহ্ন হবে আর এস এর দিকে তীর চিহ্ন হবে। এন থেকে এস এর দিকে কথার অর্থ যদি কোনো জায়গায় এন থাকে তাহলে এন থেকে তীর চিহ্ন হবে, আর যদি কোনো জায়গায় এস থাকে তাহলে এস এর দিকে তীর চিহ্ন হবে। এবার দেখো, ধরো এই বিন্দুর জন্য আমরা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ডি, এই দূরত্বটা হচ্ছে ডি, পুরোটা 2l, মানে এটা হচ্ছে l আর এটা হচ্ছে l। তাহলে এই মেরুর জন্য মানে উত্তর মেরুর জন্য আমরা এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। তাহলে দূরত্ব কত হবে? d প্লাস l। তাহলে এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র যখন নির্ণয় করব এন মেরুর জন্য পি বিন্দুতে, এর অভিমুখ কোন দিকে হবে? নিশ্চয়ই দিকে হবে, যেটা v1। এখানে উত্তর আছে, এখানে পয়েন্ট চার্জ আছে, তাহলে উত্তর মেরু থেকে হবে, এটা v1 ভেক্টর। যখন এখানে এই দক্ষিণ মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখান থেকে তার দিকে হবে এস এর দিকে। তাহলে এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করবে? এই দিকে ক্রিয়া করবে, যেটা হচ্ছে v2। এই v1 আর v2 এর মান নির্ণয় করার পরে আমরা কি করব? লব্ধি নির্ণয় করব। এই v1 এবং v2 এর মান নির্ণয় করার পরে আমরা এই লব্ধি নির্ণয় করব দুটোকে বিয়োগ করে, কেন? দুটোর অভিমুখ হচ্ছে বিপরীত। তাহলে এই ক্ষেত্রে আগে v1 v2 নির্ণয় করব। এই ক্ষেত্রে v1 সমান কি না, v1 সমান হচ্ছে μ0/4π কুলম্বের সূত্র, qm ডট বাই ডিসটেন্স স্কয়ার r স্কয়ার। তাহলে qm বলতে এই qm ডট বলতে এই বিন্দুতে qm এর মান, এই বিন্দুতে মেরু শক্তির মান। এই বিন্দুতে মেরু শক্তি কত? কিছু নেই মানে 1। তাহলে qm বাই এখান থেকে এই দূরত্বের হোল স্কয়ার। তাহলে এখান থেকে qm বাই d প্লাস l তার হচ্ছে হোল স্কয়ার। যদি এটার জন্য নির্ণয় করো তাহলে v2 ইকুয়ালস টু μ0/4π, এর মেরু শক্তি কত? qm, আর এখান থেকে এই দূরত্ব কত? d - l, তাহলে d - l তার হচ্ছে হোল স্কয়ার। একই রকম আসছে। তড়িতের ক্ষেত্রে কি ছিল? 1/4πε0 q বাই x প্লাস r এর হোল স্কয়ার, না x প্লাস l ছিল বলে, x প্লাস l এর হোল স্কয়ার ছিল, মানে সেই d প্লাস l এর হোল স্কয়ার, এখানে d মাইনাস l এর হোল স্কয়ার ছিল। তাহলে চৌম্বক ক্ষেত্র B সমান কি পাবো? বড় কে v2, তাহলে v2 মাইনাস v1। এটা সরল করতে পারবে না? আমরা যেমন ভাবে তড়িতে করেছিলাম পুরো একই রকম প্রমাণ হবে, কথা হলো তো? এর রেজাল্ট কি আসবে? রেজাল্টটা আমি একেবারে বলে দিচ্ছি। রেজাল্ট আসবে μ0/4π 2p/r³ ছিল, তড়িতে ছিল 2p/r³। পিটা চৌম্বক ভ্রামক, তড়িৎ ভ্রামক মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে এখানে এটা হবে চৌম্বক ভ্রামক। সেখানে দূরত্বটা, এই দূরত্বটা r নিয়েছিলাম তাই r³ হয়েছিল, এখানে এই দূরত্বটা d নিয়েছো তাই এই দূরত্বটা কি হবে? d হবে। তাহলে 2pm/d³ হবে। এমনি করছি না। এরপরে যেটা করছি সেটাও তোমরা সেই তড়িতে করেছো। কি ছিল এরপরে? তড়িৎ দ্বিমেরুর লম্বের উপরে, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। এখানেও আমরা দণ্ড চুম্বকের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। একটা দণ্ড চুম্বকের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। দেখো, সেখানে উপাংশ বিভাজন করেছিল, তাই তো? ধরো এর এন মেরু, এস মেরু, এই দৈর্ঘ্য হচ্ছে 2l। এর মধ্যবিন্দু থেকে এর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে একটা বিন্দু পি বিন্দু, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে এই অক্ষরটাকে যোগ করে দিলাম।
এই এন মেরুর জন্য আমাদের পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, তো এই এস মেরুর জন্য আমাদের পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, এটা সোজা এখানে যোগ হবে। এই এস মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে ডি, মানে লম্ব সমদ্বিখণ্ডকের দূরত্ব হচ্ছে ডি। তাহলে এন মেরুর জন্য যখন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবে এর অভিমুখ নিশ্চয়ই উপরের দিকে হবে, কারণ এখানে এন আছে আর এখানে ইউনিট চার্জ আছে। এই এস মেরুর জন্য পি বিন্দুতে যখন চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবে এর অভিমুখ কার দিকে হবে? এস এর দিকে, এস এর দিকে হবে, মানে এটা কত হবে? B2। এই B1 কে আমরা ইচ্ছা মতো বাড়ালাম, B1 ভেক্টর, B1 টাকে বাড়ালাম, উপাংশে বিভাজন করব, এটাকে এদিকে বাড়িয়ে দিলাম, এটাকে উপরের দিকে বাড়ালাম। এই কোণটা যেহেতু থিটা, নিশ্চয়ই এই কোণটা থিটা হবে, হবে তো? যেহেতু এই কোণটা থিটা, তাহলে এখানে এই কোণটা থিটা হবে, উপাংশ বিভাজন করব। এই B1 কে থিটার সাপেক্ষে যদি উপাংশে ভাঙবো, এটা B1 cos থিটা আর এটা হচ্ছে B1 sin থিটা। এই B2 কে যদি থিটার সাপেক্ষে উপাংশে ভাঙবো, তাহলে B2 cos থিটা, এর এদিকে উপাংশ হচ্ছে B2 sin থিটা। যেহেতু এখানে এই বাহুটার এই দুটো বাহু যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটো এরা যেহেতু সমদ্বিখণ্ড, তাই এই দূরত্ব আর এই দূরত্ব সমান, মানে এনপি আর এসপি সমান, মানে এখান থেকে বলবো এনপি সমান এসপি। আর যেহেতু মেরু শক্তিও সমান হয়, তাহলে এক্ষেত্রে তার চৌম্বক ক্ষেত্র B1 সমান B2, তাহলে উভয় দিকে সাইন নিয়ে নিলে B1 sin থিটা ইকুয়ালস টু B2 sin থিটা। মানে এর যে এই যে B1 sin থিটা উপাংশ, এখানে যে B2 sin থিটা উপাংশ দুটি আছে, এই দুটি উপাংশ পরস্পর সমান এবং বিপরীতমুখী। এই দুটি উপাংশ পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাই এরা পরস্পরকে প্রশমিত করবে, তাই এরা পরস্পরকে প্রশমিত করবে। এখানে B1 cos থিটা B2 cos থিটা একই দিকে আছে, যেহেতু একই দিকে আছে তাই এই দুটোর সমষ্টি এই বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করবে। যেহেতু B1 cos থিটা B2 cos থিটা একই দিকে আছে, তাই এই দুটোর সমষ্টি এই বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করে, যেমন তড়িতে একই রকম ভাবে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে মোট চৌম্বক ক্ষেত্র কত পাবো? এই ক্ষেত্রে মোট চৌম্বক ক্ষেত্র B সমান তাহলে B1 cos থিটা প্লাস B2 cos থিটা। B1 B2 সমান তাহলে 2B1 cos থিটা সমান 2 ইনটু B1 এর মান কত? না B1 এর মান হচ্ছে এটার জন্য এই বিন্দু চৌম্বক ক্ষেত্র, মানে μ0/4 পাই ইনটু μ0/4 ইনটু এর মেরু শক্তি qm, এর মেরু শক্তি qm, তাহলে qm বাই এই ডিসটেন্স, qm বাই এই ডিসটেন্স, np দূরত্ব, এই দূরত্ব কত? এখান থেকে এই দূরত্বটা l, এখান থেকে এই দূরত্বটা d, তাহলে অতিভুজের দূরত্ব কত? √r² প্লাস r² নয় √l² প্লাস d², √l² প্লাস d² ইনটু cos থিটা। cos থিটা বলতে ভূমি বাই অতিভুজ, তাহলে এই থিটার সাপেক্ষে ভূমি কোনটা? থিটার সাপেক্ষে ভূমি এটা, আর অতিভুজ কোনটা? এটা, মানে এই দূরত্বটা কত? l, এটা কত? √l² প্লাস d²। তাহলে এখান থেকে আমরা কি পাবো? l/√l² প্লাস d² সমান μ0/4 পাই ইনটু 2l qm বাই r² প্লাস d², এটা হোল টু দি পাওয়ার 3/2। বাকি কিছু বললাম না, এটা হোল স্কয়ার হবে, তাহলে এটার ক্যালকুলেশন করলাম না। এরপর এটা শর্ত বসালে এখান থেকে চৌম্বক ক্ষেত্র B সমান পাবে μ0/4 পাই, জাস্ট pm আসবে pm/dv, B সমান μ0/4 পাই 2 জাস্ট pm/dv। আমরা তড়িতে পেয়েছিলাম E সমান 1/4 পাই এপসাইলন 0 p/r3। তাহলে ক্যালকুলেশন করা যাবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্র্যাকটিস করবেন। আর দুটো কোশ্চেন বলেছি।
এর পরের কোশ্চেন, একটি দণ্ডচুম্বক এবং একটি সলিনয়েড সদৃশ প্রমাণ করুন। নোটসের প্রথমের দিকে আছে, আমি লাস্টের আগে দুটো প্রমাণ লাস্টের দিকে আছে, আর এটা প্রথমের দিকে আছে। একটি দণ্ডচুম্বক এবং একটি সলিনয়েড সদৃশ। দেখো, একটা সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো ফার্স্ট। ধরো এরকম একটা সলিনয়েড আছে, সলিনয়েডের অক্ষ, সলিনয়েডের কেন্দ্র মানে মধ্যবিন্দু, এটা একটা পি বিন্দু। সলিনয়েড কাকে বলে তোমরা পড়েছো ছোট, যে একটা দণ্ডচুম্বক বা একটা চুম্বকাকৃতি চুম্বক, তাকে আমরা তার দিয়ে অন্তরিত করব, তখন যে কুণ্ডলীকৃত অংশটা পাবো সেই কুণ্ডলীকৃত অংশটাকে বলা হয় সলিনয়েড। একটা কুণ্ডলীকৃত অংশ তাকে বলছি সলিনয়েড। এখানে এটা পুরোটাই কুণ্ডলীকৃত অংশ, তার মধ্যে আমরা একটা ক্ষুদ্র অংশ এখান ধরে ক্যালকুলেশন করব। ধরো এখানে ক্ষুদ্র অংশটা ধরলাম, ধরো এখান থেকে এইটুকু অংশ, ক্ষুদ্র অংশ হচ্ছে এখান থেকে এইটুকু অংশ, এটার বেদ ধরলাম, এর বেদ হচ্ছে dx। এর এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে x, এটা কেন্দ্র। এই কেন্দ্র থেকে এর এই p বিন্দু পর্যন্ত দূরত্ব ধরো r, কেন্দ্র থেকে p বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে r। তাহলে এই কুণ্ডলী থেকে এই p বিন্দু পর্যন্ত দূরত্ব কত? r মাইনাস x, r মাইনাস x হলো তো, এই দূরত্বটা হচ্ছে r মাইনাস x। পুরো সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে 2l, পুরো সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে 2l। সলিনয়েডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ a, সলিনয়েডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ হচ্ছে a। এবার এই সলিনয়েডটা পুরোটার জন্য আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব, ঠিক আছে? এটা নির্ণয় করার জন্য আমরা একটা বৃত্তাকার পরিবাহী নিলাম। এই বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে r, এখান থেকে এই দূরত্ব হচ্ছে u, এখান থেকে এই দূরত্ব হচ্ছে x, আর এখানে সাপোজ প্রবাহ হচ্ছে i। ঠিক করে মনে রাখবে, একটা বৃত্তাকার পরিবাহীতে তার অক্ষের উপরে x দূরত্বে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম, সেটাকে এখানে আমরা পুট করব। এর ক্ষেত্রে এর চৌম্বক ক্ষেত্রের রাশিমালা কি ছিল? b সমান ছিল μ0 I/2 ইন্টু r স্কয়ার বাই r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। μ0 I/2 ইন্টু r স্কয়ার বাই r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে এই রাশিমালাটাকে, এখানে যেটা ব্যাসার্ধ, এখানে যেটা অক্ষ থেকে দূরত্ব, সেটা এখানে কোনটা সেটা আমরা কম্পেয়ার করতে পারি। এখানে যেটা ব্যাসার্ধ আর, এখানে নিশ্চয়ই তার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা সলিনয়েড, মানে যেটা আর তার জায়গায় আমরা কি লিখবো? x। এখান থেকে এই দূরত্বটা x, তাহলে কুণ্ডলী থেকে, মানে এখানে এই যে dx প্রস্থচ্ছেদটা নিয়েছি, এখান থেকে এটাই তো কুণ্ডলী এই মুহূর্তে, এখান থেকে এই দূরত্বটা কত? না, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে r মাইনাস x, মানে এখানে যেটা x আছে, x এর জায়গায় আমরা কি লিখবো? x এর জায়গায় লিখবো আমরা r মাইনাস x। এখানে প্রবাহ আছে i, এক পাকে প্রবাহ, কিন্তু এখানে ds প্রস্থচ্ছেদ আছে, এতটুকু অংশ আছে, এটা পুরোটার মধ্যে প্রবাহ কত? আমরা যদি ধরি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা n, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা n, তাহলে dx দৈর্ঘ্যে পাক সংখ্যা নিশ্চয়ই n dx, তাহলে dx দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে n dx। একটা পাকে যদি প্রবাহ i হয়, তাহলে এই n dx সংখ্যক পাকে প্রবাহ কত হবে? n dx i, তাহলে i এর জায়গায় আমরা লিখব n dx i। এই মানগুলোকে আমরা এই সমীকরণে বসাবো, ওই সমীকরণে এই দিয়ে সমীকরণে বসাবো। তাহলে এখানে দেখো, এই যে বৃত্তাকার এই যে কুণ্ডলী আছে, এই কুণ্ডলী dx বেধের কুণ্ডলীর জন্য r মাইনাস x দূরত্বে p বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? না, চৌম্বক ক্ষেত্র dB সমান μ0 ইনটু i এর মান কত? n dx i বাই 2 ইনটু r স্কয়ার, r মানে এখানে a, তাহলে a স্কয়ার।
বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর স্কয়ার কত এক্স স্কয়ার, এক্স কত এখানে আর মাইনাস এক্স তার হোল স্কয়ার, এটা হোল টু দি পাওয়ার 3 এর কিউব। ঠিক আছে, এই যে চিত্রটা আমি এঁকেছি এখানে, এখানে এক্স, এখানে এই যে ব্যাসার্ধ ই, এর তুলনায় এখানে আর এর দূরত্ব অনেক বড়, মানে হচ্ছে আর ভেরি ভেরি গ্রেটার দ্যান কে এ, আর খুবই বড় কার থেকে এক্স এর থেকে। যদি তাই হয় তাহলে এই যে পুরোটার সমষ্টি, এই পুরোটার সমষ্টিকে আমরা আর স্কয়ার লিখতে পারি। এখানে আর এর সঙ্গে আর এর ক্ষেত্রে a কে উপেক্ষা করব, আর এর ক্ষেত্রে x কে উপেক্ষা করব, তাহলে a কে আর x কে যদি বাদ দিয়ে দাও তাহলে থাকবে কি শুধু r থাকবে। তাহলে r পর এখানে r এর হোল স্কয়ার মানে r স্কয়ার, তার হোল টু দি পাওয়ার 3 এর কিউব, মানে থাকবে কি শুধু r কিউব থাকবে, শুধুমাত্র r কিউব থাকবে। এবার এটা তৈরি করো, a0 n I a স্কয়ার বাই 2 ইনটু n কত গো r কিউব ইনটু থাকলো dx। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্রটা পেলাম, এই চৌম্বক ক্ষেত্রটা শুধু এইটুকু dx বেধের জন্য, কিন্তু আমাদের চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে পুরোটার জন্য, মানে এখানে এই কুণ্ডলী পুরোটার জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। যদি এই কুণ্ডলী পুরোটার জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হয় তাহলে ইন্টিগ্রেশন করব, প্রথম দূরত্বটা কত 0 থেকে 12 পর্যন্ত, তাহলে 0 থেকে 12 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। তাহলে ক্ষেত্রে b সমান তাহলে μ0 n I a স্কয়ার বাই 2r কিউব ইনটু 0 থেকে 12 ইনটু dx, 0 থেকে 12 ইনটু dx, dx এর ইন্টিগ্রেশন কি হয়, dx এর ইন্টিগ্রেশন x হয়, তাহলে x তার লিমিট থাকবে 0 থেকে 12, তাহলে লিমিট বসালে কি হবে 12 মাইনাস 0 হবে কত 12, তাহলে এখানে 12 লিখছি সমান μ0 n I a স্কয়ার বাই 2r কিউব ইনটু 2l। এই যে রাশিমালাটা আছে এখানে আমরা এটাকে চৌম্বক ভ্রামক দিয়ে প্রকাশ করব, আমাদের অ্যানসার হয়ে গেছে, কিন্তু এটাকে আমরা পটাবো দণ্ড চুম্বকের সঙ্গে, চৌম্বক ভ্রামক দিয়ে প্রকাশ করব। প্রথমে পুরো সলিনয়েডে চৌম্বক ভ্রামক নির্ণয় করব, আমাদের ফার্স্ট কাজ পুরো সলিনয়েডে চৌম্বক ভ্রামক নির্ণয় করা। পুরো সলিনয়েডে চৌম্বক ভ্রামক Pm সমান IA, পুরো সলিনয়েডে চৌম্বক ভ্রামক Pm সমান IA। প্রথমে পুরো সলিনয়েডের প্রবাহ নির্ণয় করব। পুরো সলিনয়েডের দৈর্ঘ্য কত 12, ধরো তার একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হচ্ছে n, যদি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা n হয় তাহলে মোট পাক সংখ্যা কত হবে, মোট পাক সংখ্যা হবে 2ln, তাহলে মোট পাক সংখ্যা হচ্ছে 2ln। একটা একটা পাকে যদি প্রবাহ I হয় তাহলে মোট প্রবাহ নিশ্চয়ই 2ln I, 2ln I। এখানে যে a আছে ক্ষেত্রফল, তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে পাই a স্কয়ার, তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত পাই a স্কয়ার। তাহলে এটা হচ্ছে একটা সলিনয়েডের চৌম্বক ভ্রামক, একটি সলিনয়েডের চৌম্বক ভ্রামক Pm সমান 2ln I ইনটু পাই a স্কয়ার, 2ln I ইনটু পাই a স্কয়ার। ঠিক আছে, এটাকে এখানে পুট করছি, এটা পুট করার জন্য পুরো Pm এর মান যা আছে এখানে লিখে দিচ্ছি, আর কিছু লিখবো না, এখানে যা আছে কিছু লিখবো না, এখানের মানগুলো যেমন আছে তেমন থাকে পরে দেখছি, কিন্তু ওখানে প্রথমে ওই মানটা লিখবো Pm এর মান, কি লিখবে 2ln I পাই a স্কয়ার লিখেছি। এবার এই সমীকরণে উপরে যে সমীকরণটা আছে এখানে যে যে মানগুলো এখানে নেই সেগুলো লিখবো, আর যেগুলো এক্সট্রা লিখেছি সেগুলোকে ভাগ করে দেবো। তাই উপরে μ0 আছে, কিন্তু μ0 আমরা লিখিনি, লিখে দিলাম। এখানে n আছে n লিখেছি, এখানে I আছে I লিখেছি, এখানে a স্কয়ার আছে a স্কয়ার লেখা হয়েছে, এখানে 2l আছে এখানে 2l লেখা হয়েছে, কিন্তু এখানে এক্সট্রা কি লেখা হয়েছে পাই, তাহলে এক্সট্রা পাই লেখা হয়েছে বলে পাইটাকে নিচে লিখব। নিচে 2 ছিল 2 লেখা হয়নি লিখলাম, নিচে r কিউব ছিল r কিউব এখানে লিখলাম, লেখা হয়নি। আমি একটা এক্সট্রা উপরে 2 পাই গুণ করলাম, সঙ্গে সঙ্গে নিচে 2 পাই গুণ করলাম, 2 পাই কি না শুধু 2 গুণ করলাম, শুধু মিউ গুণ করলাম, 2 গুণ করলাম, শুধু 2 গুণ করলাম। তাহলে এখানে যদি শুধু 2 গুণ করি তাহলে কি আসবে দেখো, μ0 বাই 4 পাই এর 2 পাই আর 2 4 পাই, এই যে বন্ধনীর মধ্যে 2ln I পাই a স্কয়ার, এটা কি চৌম্বক ভ্রামক, যাকে কি বলছি Pm, তাহলে ইনটু 2Pm বাই
এখানে কি আছে আর আর কি, তাহলে চৌম্বক ক্ষেত্র B সমান μ0/4 ইনটু 2pm/r3। আমরা একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে কি পেয়েছিলাম, একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে তার চৌম্বক দণ্ড চুম্বকের অক্ষের উপরে কোণবিন্দু চৌম্বক ক্ষেত্র, দণ্ড চুম্বকের অক্ষের উপরে কোণবিন্দু চৌম্বক ক্ষেত্র B সমান কি ছিল না μ0/4 2pm/d ছিল। সেখানে আমরা ডিসটেন্সটা d ধরেছিলাম বলে এটা d কিউব এসেছিল, এখানে ডিসটেন্সটাকে r ধরেছি বলে এখান থেকে r এসে তুমি d ধরলেও একই আসবে। তাহলে দেখো আমরা দণ্ড চুম্বকের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র যা জানি, এখানে একটা সলিনয়েডের ক্ষেত্রেও তার চৌম্বক ক্ষেত্র কি পাচ্ছি, একই পাচ্ছি। তার মানে এখান থেকে বলতে পারি যে একটা সলিনয়েড এবং একটা দণ্ড চুম্বক সদৃশ। যেহেতু একটা সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের মান একটা দণ্ড চুম্বকের যে চৌম্বক ক্ষেত্রের মান তার সঙ্গে সমান হচ্ছে বা একই রকম হচ্ছে, তাই আমরা বলতে পারি একটা দণ্ড চুম্বক এবং একটা সলিনয়েড সদৃশ। ঠিক আছে, ঠিক করে পড়বে, বড় কোশ্চেন। আরো একটা প্রমাণ বলছি, একটি আহিত কণার চৌম্বক ভ্রামক নির্ণয় করব। একটি আহিত কণার চৌম্বক ভ্রামক নির্ণয় করব। দেখো একটা আহিত কণার চৌম্বক ভ্রামক নির্ণয় করছি, শেষ কোশ্চেন। একটা পরিবাহী, বৃত্তাকার পরিবাহী, এই পরিবাহীতে এর ব্যাসার্ধ ধরো আর, একটা আহিত কণা মানে এর প্রভাব হচ্ছে এখানে একটা কিউ আধানযুক্ত একটা আহিত কণা গতিশীল, স্পর্শক বরাবর ভি বেগে গতিশীল। কিউ আধানযুক্ত আহিত কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে গতিশীল। এক্ষেত্রে এর চৌম্বক ভ্রামক নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা এর পর্যায়কাল নির্ণয় করব। পর্যায়কাল টি সমান কি না, পর্যায়কাল টি সমান হচ্ছে 2πr/v। আমরা জানি যে এর ব্যাসার্ধ, এর বৃত্তপথের পরিধি কত, পরিধি হচ্ছে 2πr, কত বেগে কোণটা আবর্তন করছে, v বেগে, তাহলে পর্যায়কাল টি সমান কত হবে, 2πr/v। প্রবাহ মাত্রা কত না, প্রবাহ মাত্রা I সমান q/t। কেন I সমান q সমান it হয়, তো t মান বসাবে এখানে, q/2πr/v সমান হচ্ছে qv/2πr। চৌম্বক ভ্রামক pm সমান কি, ia। I মানে হচ্ছে qv/2πr, আর a মানে হচ্ছে এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আর আর কেটে যাবে, একটা পাই পাই কেটে যাবে, তাহলে থাকবে কি qvr/2। চৌম্বক ভ্রামক pm সমান qvr/2, pm সমান, এটা একটা ফর্মুলা মনে রাখবে, অঙ্কের জন্য লাগবে। যদি এটা ইলেকট্রন গতিশীল হয় তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কিউ জায়গায় ই বসবে। যদি কোনো ইলেকট্রন গতিশীল হয় তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কিউ জায়গায় কি বসবে, ই বসবে, EVR/2। কিন্তু এরপরে আমি আলোচনা করছি সমান কিউ ওপর নিচে এম দিয়ে গুণ করছি, MVR/2m। ওপর নিচে আমরা কি করছি, ওপর নিচে এম দিয়ে গুণ করছি, ওপর নিচে এম দিয়ে গুণ করলাম। এখানে এই যে MVR, এই MVRটা কি, কৌণিক ভরবেগ। আমরা জানি কৌণিক ভরবেগ L সমান রৈখিক ভরবেগ কিন্তু ব্যাসার্ধ, যেখানে রৈখিক ভরবেগ হচ্ছে mv। তাহলে MVR মানে হচ্ছে L মানে হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে L যদি কৌণিক ভরবেগ হয় তাহলে Q ইনটু এটা L বাই হচ্ছে 2m, Q/2m ইনটু L। চৌম্বক ভ্রামক PM সমান Q ইনটু L/2m।
তোমরা আবার সেই বোরের শিক্ষার্থীতে পড়েছো যে কৌণিক ভরবেগ কোনো বৃত্তপথে আবর্তনরত কণার কৌণিক ভরবেগ কত হয় না h/2π এর সরল গুণিত, মানে n × h/2π। তাহলে এখানে l এর মান কত, l = nh/2π, ওটা বসাচ্ছি। তাহলে q/2m × nh/2π, কার মান এটা, pm। pm সমান q/2m × nh/2π। এখানে এই যে h/2π অংশটা, এই h/2π অংশটাকে বলা হয় h কাট। এটা আরেকটা কনস্ট্যান্ট ধরে নেব আমরা, h/2π, এই কনস্ট্যান্টটাকে বলবো h কাট। h কাট কথার অর্থ h টা থাকবে তার মাথাটা কেটে দেবো, h কাট কনস্ট্যান্ট। এটা হচ্ছে h/2π এর নির্দিষ্ট মান আছে। তাহলে এখান থেকে চৌম্বক ভ্রামক pm সমান কি পেলাম, pm সমান পেলাম q/2m × nh কাট বাই জাস্ট nh কাট, q/2m × nh কাট। এটা হচ্ছে আরেকবার লিখছি, nh কাট × q/2m। এটা একটা আহিত কণার চৌম্বক ভ্রামক। কোনো আহিত কণা যদি কোনো একটা ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করে সেক্ষেত্রে তার চৌম্বক ভ্রামক pm সমান nh কাট × q/2m। যদি এটা ইলেকট্রনের হতো তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে q সমান -e, কেন ইলেকট্রনের চার্জ মাইনাস হয় তাই মাইনাস লিখলাম, কিন্তু মাইনাস না লিখে শুধু ই লেখা যেতে পারে। তখন তার চৌম্বক ভ্রামক pm সমান -e h কাট বাই e h কাট ইনটু n/2m। এটা একটা ইলেকট্রনের চৌম্বক ভ্রামক। যদি এখানে n এর মান 1 হয়, যদি এখানে n এর মান 1 হয়, n এর মান 1 কথার অর্থ কি, এক নম্বর কক্ষপথ। তাহলে এক নম্বর কক্ষপথে pm সমান কি লিখতে পারবো, pm সমান হচ্ছে -e h কাট বাই 2m। এই এক নম্বর কক্ষপথে এই যে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক, এই চৌম্বক ভ্রামকটাকে বলা হয় বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেট। এই এক নম্বর কক্ষপথে ইলেকট্রনের যে চৌম্বক ভ্রামক, সেই চৌম্বক ভ্রামকটাকে বলা হয় বোর ম্যাগনেটন। এখানে n এর মান 1 হলে pm সমান -e h কাট বাই 2m। আমরা ইলেকট্রনের আধানের মান জানি, ইলেকট্রনের ভর জানি। h কাট সমান কি, h কাট মান হচ্ছে h/2π, h প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, 2π জানি। এগুলো সব মান যদি বসিয়ে দাও তাহলে আমরা বোর ম্যাগনেটনের মান পেয়ে যাব। বোর ম্যাগনেটন হচ্ছে ইলেকট্রনের প্রথম বোর কক্ষপথের চৌম্বক ভ্রামক, বা প্রথম কক্ষপথে ইলেকট্রনের চৌম্বক ভ্রামককে বলছি আমরা বোর ম্যাগনেটন। বুঝেছো?